আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। তো স্যালাইভারি গ্ল্যান্ড কি জিনিস সেটা যদি এক বাক্যে বলতে হয়, স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে স্যালাইভা স্যালাইভা প্রোডাকশনের হাউস। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে স্যালাইভা জিনিসটা কি? স্যালাইভাকে তোমরা বাংলা ভাষায় কি বলো? বাংলা ভাষায় আমরা বলি লালা। আর লালা প্রডিউস হয় বা উৎপন্ন হয় মূলত লালা গ্রন্থি থেকে। তো লালা গ্রন্থি যে কথা, স্যালাইভারি গ্ল্যান্ড একই কথা। তো এই যে স্যালাইভা, এই স্যালাইভা আমাদের কি কাজে লাগে? স্যালাইভা আমাদের বিভিন্ন কাজে লাগে। ফার্স্ট অফ অল যে জিনিসটা সেটা হচ্ছে পরিপাকে আমাদের কাজে লাগে, অর্থাৎ ডাইজেশনে সহায়তা করে। ডাইজেশনে কেন সহায়তা করে? কারণ স্যালাইভার মধ্যে আমাদের অ্যামাইলেজ এনজাইম থাকে। আর অ্যামাইলেজ এনজাইমগুলা তোমরা অলরেডি জানো যে স্টার্চকে ভাঙার মাধ্যমে একটা সরল খাদ্যে পরিণত করে। ক্লিয়ার? শুধু তাই না, এই স্যালাইভার মধ্যে যেহেতু মিউসিন নামক গ্লাইকোপ্রোটিন থাকে, তা যার কারণে এরা খাদ্যের সাথে মিশে খাদ্যকে একটা দলায় পরিণত করে এবং খাদ্যকে খুব ভালো মতো চিবাতে বা গিলতে সহায়তা করে। শুধু তাই না, এই স্যালাইভার মধ্যে আবার বাইকার্বনেট থাকে, যে বাইকার্বনেট একটা বাফার হিসেবে কাজ করে, যার ফলে মুখের মধ্যে সৃষ্টি হওয়া অ্যাসিডের শক্তিকে কমিয়ে রাখার মাধ্যমে এরা দাঁতের যে এনামেল ক্ষয়, সে এনামেল ক্ষয়টাকে রোধ করে। শুধু তাই না, এই স্যালাইভার মধ্যে আবার অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেমের অংশ হিসেবে লাইসোজাইম এনজাইম থাকে, যেটা কিনা ব্যাকটেরিয়া ধ্বংসের মাধ্যমে ওরাল হেলথ মেনটেন করতে সহায়তা করে। তাহলে এই যে স্যালাইভার এত এত বেনিফিট, এত এত কাজ, এই বেনিফিট, এই যে এই স্যালাইভার উৎপন্নকারী যে স্যালাইভারি গ্ল্যান্ড, সেই স্যালাইভারি গ্ল্যান্ড সম্পর্কে বিস্তারিত জানা আমাদের জন্য আসলেই জরুরি। তো আজকের এই ক্লাসে আমরা এই স্যালাইভারি গ্ল্যান্ডের হিস্টোলজি নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। তো শুরু করা যাক। তো প্রথমত আসি ক্লাসিফিকেশনে। এই ক্লাসিফিকেশনটা আমরা এখন না পড়ে আমরা পুরো হিস্টোলজিটা শেষ করে তখন যে আমরা ক্লাসিফিকেশনে হাইলাইট করব। ক্লিয়ার? তো শুরু করি হিস্টোলজি। তো এই হিস্টোলজি বুঝতে হলে তোমাকে আগে বুঝতে হবে স্যালাইভারি গ্ল্যান্ড কীভাবে ডেভেলপ করলো। স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে অ্যাক্টোডার্মাল অরিজিন। এই স্যালাইভারি গ্ল্যান্ডটা মূলত তৈরি হয় কয়েকটা স্টেজগুলো আমরা সম্পর্কে এখন জানবো। বাট তার আগে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে আমার ওরাল ক্যাভিটির যে লাইনিংটা, যেটাকে ওরাল এপিথেলিয়াম বলতেছি, সেই ওরাল এপিথেলিয়ামের ইমিডিয়েটলি নিচে যে সেলগুলো থাকে, সেই সেলগুলোকে বলা হয় অ্যাক্টোমেসেনকাইমাল সেলস। তাহলে এই ওপরে আছে ওরাল এপিথেলিয়াম, ওরাল এপিথেলিয়ামের ইমিডিয়েটলি নিচে কি আছে? অ্যাক্টোমেসেনকাইম আছে, অ্যাক্টোমেসেনকাইম। ক্লিয়ার? এখন শুরুর দিকে কি হয়, এই যে ওরাল এপিথেলিয়ামের সেলগুলা কিছুটা একটা স্পেসিফিক এরিয়াতে থিকেনিং হয়ে যায়। থিকেনিং মানে হচ্ছে কি অনেকটা মোটা হয়ে যায়। এই জায়গায় যেরকম স্ট্রেইট ছিল, সেটা যখন পরবর্তী স্টেজে আসে, পরবর্তী স্টেজে স্পেসিফিক এই পোর্শনটাতে কি হয়ে গেছে? থিক হয়ে গেছে। থিক মানে মোটা হয়ে গেছে। এই যে মোটা হয়ে যাওয়া, এই যে থিকেনিং অফ দ্য ওরাল এপিথেলিয়াম, এটাকে বলা হয় প্রি বাড স্টেজ, অর্থাৎ বাড ফরমেশনের পূর্ববর্তী স্টেজ। ক্লিয়ার? এখন পরবর্তীতে এই থিকেনিং হওয়া অংশটাই আরও এক্সটেন্ড করার মাধ্যমে এরা কি করে? একটা বাড আকার স্ট্রাকচার ফর্মেশন করে। এই বারটা দেখতে কেমন? দেখতে অনেকটা এরকম, যে ওরাল এপিথেলিয়াম যে সেলসগুলা, সেগুলো কোথায় ইনভ্যাজিনেশন করছে? এই আন্ডারলাইং অ্যাক্টোমেসেনকাইমের ভেতরে ইনভ্যাজিনেশন করছে, এবং সেই সাথে এটা যে এন্ড পার্ট, একদম প্রান্তের পার্টটা হচ্ছে বাল্জ আকার। তো এর কারণে ওভারঅল এটাকে কিরকম দেখতে মনে হচ্ছে? বার্ড মনে হচ্ছে। ক্লিয়ার? তো এটাকে বলা হয় বার্ড স্টেজ। তাহলে শুরুর দিকে আমরা কি পাইছিলাম? একটা ফ্রেশ ওরাল এপিথেলিয়াম ছিল, সেই ওরাল এপিথেলিয়ামে একটা স্পেসিফিক এরিয়াতে থিকেনিং হয়ে গেছে। এই থিকেনিং হওয়ার মাধ্যমে প্রি বার্ড স্টেজে ফর্মেশন হয়েছে। প্রি বার্ড স্টেজ থেকে পরবর্তীতে বার্ড ফর্মেশনের মাধ্যমে বার্ড স্টেজে আসলো। এখন এই যে বার্ডটা পরবর্তীতে কি হয়? বার্ডটা দুইটা পোর্শনে ক্লেফট হয়ে যায়। এই যেরকম দুইটা পোর্শনে ক্লেফট হয়ে যায়। এই যে দুইটা পোর্শন পাইছে, এই দুইটা পোর্শন আবার ফার্দার ব্রাঞ্চিং করতে থাকে। অর্থাৎ অন্যান্য ব্রাঞ্চ তৈরি হতে থাকে। ব্রাঞ্চ তৈরি হইতে এটা অনেকটা এরকম হয়ে যায়, অনেকগুলো ব্রাঞ্চে তৈরি হয়ে যায়। এই যে ব্রাঞ্চিং করা, এই ব্রাঞ্চিং হওয়া, ব্রাঞ্চে ডিভাইডেড হওয়া, বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হওয়া, তো এটাকে বলা হয় ব্রাঞ্চিং মরফোজেনেসিস। ক্লিয়ার? তো এই ব্রাঞ্চিং মরফোজেনিসের মাধ্যমে এরা মূলত সিউডো গ্ল্যান্ডুলার স্টেজে উপনীত হয়। এখন এই যে সিউডো কথাটা মানে কি? সিউডো কথা মানে হচ্ছে ফেক বা প্রিটেন্ডেড, অর্থাৎ সে কিন্তু এখনো গ্ল্যান্ড হয়ে ওঠে নাই, বাট গ্ল্যান্ডের মতো একটা অবয়ব বা গ্ল্যান্ডের মতো দেখতে মনে হচ্ছে।
ক্লিয়ার? তবে এখনও সে পরিপূর্ণভাবে গ্ল্যান্ড হয়ে ওঠে নাই, অর্থাৎ গ্ল্যান্ডের মতো, সে গ্ল্যান্ড না বা গ্ল্যান্ডের মতো, তখন সেটাকে আমরা কী নামে রাখতেছি? সিউডো গ্ল্যান্ডুলার রাখতেছি। ক্লিয়ার? সে গ্ল্যান্ড কখন হবে? গ্ল্যান্ড তখনই হবে যখন এটার মধ্যে ক্যানালিকুলি ফর্মেশন হবে। ক্যানালিকুলি মানে কি? ক্যানালিকুলি মানে হচ্ছে নালিকা, ছোট ছোট নালিকা ফর্মেশন হবে। তাহলে এই যে গ্ল্যান্ডুলার স্টেজ, সে গ্ল্যান্ডুলার স্টেজে পুরো স্ট্রাকচারটা কি? নিরেট না? ভেতরে কোনো ফাঁপা জায়গা আছে? কোনো ফাঁপা জায়গা নাই। কিন্তু তোমাকে গ্ল্যান্ড করতে হলে অবশ্যই একটা ডাক্ট ফর্মেশন করতে হবে। আর এই যে ডাক্ট সিস্টেমের মধ্যে, ডাক্ট বা নালীর মধ্যে মাঝখানে একটা লুমেন থাকতে হয়। লুমেন মানে একটা ফাঁকা জায়গা। তো এই ফাঁকা জায়গা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? এইখানে সেলসগুলা, এই যে সেলসগুলা যে আমি মার্কিং করতেছি, এই মাঝখানে সেন্ট্রাল সেলসগুলাকে ডিজেনারেশনের মধ্যে দিয়ে যাইতে হবে। তাহলে এই সেন্ট্রাল সেলসগুলো যদি ডিজেনারেটেড হয়ে যায়, তাহলে এই জায়গায় আর সেল থাকবে না, ফলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, ফলে এখানে কি পাবো? আমরা লুমেন পাবো। আর এই যে লুমেন ফর্মেশনের মাধ্যমে আলটিমেটলি এখানে এটা কীরকম হয়ে গেলো? একটা ডাক্ট সিস্টেম গঠন করলো। এই যে ডাক্ট সিস্টেম হলো টোটাল গঠনটাকে আমরা তখন গ্ল্যান্ড বলতে পারবো। ক্লিয়ার? তাহলে সিউডো গ্ল্যান্ডুলার স্টেজ থেকে পরবর্তী স্টেজে যাওয়ার শর্ত হচ্ছে আগে ডাক্ট ফর্মেশন করা বা ক্যানেল ফর্মেশন করা বা ক্যানেলিকুলি ফর্মেশন করা। এই ফর্মেশনটা হবে মূলত সেল ডিজেনারেশনের মাধ্যমে। সেল ডিজেনারেশনটা শুরু হবে কোন দিকে? শুরু হবে মূলত স্পেসিফিক এই এরিয়াতে এবং স্পেসিফিক এই এরিয়াগুলোতে। ক্লিয়ার? আস্তে আস্তে এই ডিজেনারেশনটা এক্সটেন্ড করতে করতে লাস্টে এই জায়গায়, অর্থাৎ এই যে বালজিং পোর্শনের সেন্ট্রাল এরিয়াতে এসে এই ডিজেনারেশন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। শেষ যাওয়ার মাধ্যমে আলটিমেটলি আমরা কি পাইলাম? এখানে সুন্দর মতো একটা লুমেন ফর্মেশন হয়ে গেল। ক্লিয়ার? এই যে লুমেন বা এই যে ক্যানালিকুলি বা ক্যানেল বা নালিকা ফর্মেশন হয়ে গেল, সেই স্টেজটাকে বলা হয় ক্যানালিকুলার স্টেজ। ক্লিয়ার? তো এই ক্যানালিকুলার স্টেজটা ফর্মেশন হওয়ার মাধ্যমে আলটিমেটলি আমরা যে গ্ল্যান্ডটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্যালিভারি গ্ল্যান্ড। তো এই জিনিসটাই আমরা এখন আমাদের নোটে দেখব। দেখো, ডেভেলপমেন্টের কয়টা স্টেজ। ফার্স্ট যে স্টেজ সেটা হচ্ছে প্রিবার্ড। প্রিবার্ডটা কীভাবে হলো? আমরা অলরেডি বলছি যে ওরাল এপিথেলিয়ামের স্পেসিফিক একটা এরিয়া কি হয়ে যাবে? সেলগুলো থিকেনিং হয়ে যাবে। এই যে থিকেনিং হওয়া, সেটাকে আমরা কি বলছি? প্রিবার্ড স্টেজ। ক্লিয়ার? অর্থাৎ এই যে এপিথেলিয়াল থিকেনিং। ক্লিয়ার? এরপরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে বার্ড ফর্মেশন। বার্ড ফর্মেশন কীভাবে হয়? ইনভ্যাজিনেশনের মাধ্যমে। কিসের ইনভ্যাজিনেশন? এই যে এপিথেলিয়াল যে থিকেনিং, সেই এপিথেলিয়াল থিকেনিংটা আন্ডারলাইন যে মেসেনক্যাম বা মেসনক্যামের মধ্যে ইনভ্যাজিনেটেড হয়ে যাবে, অর্থাৎ এই যে নিচের দিকে গ্রোথ হবে। ক্লিয়ার? আর এদিকে কি আছে? মেসেনক্যাম আছে, মেসেনক্যাম। তো মেসেনক্যামের মধ্যে আন্ডারলাইন মেসেনক্যামের মধ্যে ইনভ্যাজিনেটেড হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এবং এর একটা সলিড এপিথেলিয়াল স্ট্যাল্ক গঠন করবে, যেটা টার্মিনেশনে কি থাকবে? একটা বাল্জ থাকবে। এই যে এটাই সেই স্ট্যাল্ক যেটা টার্মিনেশনে কি আছে? একটা বাল্জ আছে। এই যে এটাই সেই বাল্জ। ক্লিয়ার? এই পুরো গঠনটাকে তখন আমরা কি নামে রাখবো? বার্ড স্টেজ নামে রাখবো। ক্লিয়ার? এখন এই বার্ডটা পরবর্তীতে ব্রাঞ্চিং মরফোজেনেসিসের মধ্য দিয়ে যাবে, এটাও আমরা অলরেডি বলছি। এর জন্য শুরুতে এই বার্ডটা কি হয়ে যাবে? দুইটা ক্ল্যাফটে বিভক্ত হবে এবং প্রত্যেকটা ক্ল্যাফট আবার ফার্দার ব্রাঞ্চে ডিভাইডেড হয়ে যাবে। তো এই যে ফার্দার ব্রাঞ্চে একটা ব্রাঞ্চে ডিভাইডেড হওয়া, এই ব্রাঞ্চ গঠন করা, সেটাকে বলা হয় ব্রাঞ্চিং মরফোজেনেসিস। এবং এই প্রত্যেকটা ব্রাঞ্চের একদম টার্মিনাল, এই প্রান্তের এই অংশটাকে, এই যে বাল্জ, এই প্রান্তের এটাকে বলা হয় কি? এন্ড পিস বা সিক্রেটের ইউনিট বা অ্যাসাইনি। ক্লিয়ার? এগুলো সম্পর্কে আমরা এই যে টার্মগুলো মাত্র বললাম, এগুলো সম্পর্কে আমরা আরও বেশি ভালো মতো ক্লিয়ার হবো, বাট আপাতত আমরা এই সিকোয়েন্স অনুসারে আসি। এরপরে জিনিসটা হয় সেটা হচ্ছে হলোয়িং আউট। অর্থাৎ এতক্ষণ কী ছিল? এটা নিরেট ছিল, তাই না? এই যে নিরেট ছিল, এতক্ষণ নিরেট ছিল। পরবর্তীতে এই নিরেট স্ট্রাকচারটার মাঝখানে সেন্ট্রাল সেলগুলো ডিজেনারেটেড হওয়ার মাধ্যমে এখানে একটা ফাঁপা লুমেন গঠন করে। তো এই যে হলোয়িং হয়ে যায়, তো এই হলোয়িং হয়ে যাওয়াটাকে ক্যানালিকুলার স্টেজ বলা হয়। এবং সর্বশেষ জিনিসটা সেটা হচ্ছে টার্মিনাল ডিফারেন্সিয়েশন। আমরা জানি যে টার্মিনাল পোর্শনটাকে আমরা কী নামে রাখতেছি? অ্যাসিনাই নামে রাখতেছি। সিঙ্গুলার ফর্মে যদি বলি তাহলে অ্যাসিনাস। তো এই অ্যাসিনাসগুলা ফার্দার আরও ডিফারেন্সিয়েটেড হবে, আরও ম্যাচুরেটেড হবে। ক্লিয়ার? তো সেটার জন্য মূলত ওরা কী করবে? এখানে বিভিন্ন ধরনের তোমার ডাক্ট, আমরা ডাক্টগুলো সম্পর্কেও জানবো। ডাক্টগুলো কী ম্যাচুরেশন হবে? সেটা হচ্ছে ইন্টারক্যালারেটেড ডাক্ট ম্যাচুরেশন হবে। অ্যাসাইনাই মাত্র বললাম, বা অ্যাসিনাস যেটাকে বলা হয় সিঙ্গুলার ফর্মে, সেগুলোর ম্যাচুরেশন হবে।
তো এটাকে বলা হয় টার্মিনাল ডিফারেন্সিয়েশন। তো এই ওভারঅল এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে মূলত স্যালাইভারি গ্ল্যান্ডটা ডেভেলপড করে। ক্লিয়ার? তো এখন চলে আসে আমরা হিস্টোলজি। তো এই হিস্টোলজি বোঝার জন্য তোমাকে কয়েকটা সেল সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে। এই সেলগুলো সম্পর্কে যখন একটা ক্লিয়ার কনসেপ্ট থাকবে তখন তুমি হিস্টোলজিগুলো ভালো মতো বুঝতে পারবা। তো ফার্স্ট অফ অল আসি, সেটা হচ্ছে সেরাস সেল। এখন প্রশ্ন হচ্ছে সেরাস সেল আসলো কই থেকে? সেটার জন্য তোমাকে আমি শুরুতে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড, সেই স্যালাইভারি গ্ল্যান্ডগুলোকে আমরা হিস্টোলজিক্যালি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিক্রেটরি ইউনিট, আর একটা হচ্ছে ডাক্ট সিস্টেম। তো এখানে সিক্রেটরি এন্ড পিস বা সিক্রেটরি ইউনিট বা অ্যাসিনাই কোন পোর্শনটুকু, এটাকে বলা হয় এই যে স্পেসিফিক এই বাল্জ, এই টার্মিনাল বাল্জ যেই অংশগুলো দেখতেছি, তো এগুলাকে আমরা কি নামে রাখতেছি? অ্যাসিনাই নামে রাখতেছি। ওগুলোকে আমরা কেন সিক্রেটরি ইউনিট রাখতেছি? কারণ এরাই মূলত সিক্রেশনের সাথে জড়িত। সিক্রেশনের সাথে কেন জড়িত? কারণ এদের মধ্যে কি আছে? সিক্রেটরি ভেসিকল রয়েছে, সিক্রেটরি গ্র্যানিউলস রয়েছে। ক্লিয়ার? এই সিক্রেটরি গ্র্যানিউলসগুলো এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে মূলত এরা সিক্রেশনের কাজটা করে থাকে। ক্লিয়ার? এবং পরবর্তীতে এই যে সিক্রেশনটা, সেটা স্যারাস সিক্রেশন হতে পারে, সেটা মিউকাস সিক্রেশন হতে পারে। তো যেই সিক্রেশনই হোক না কেন, সেই সিক্রেশনটা আবার পুনরায় কালেক্ট করে সেগুলোকে আবার ক্যারি করা, পরিবহন করে আলটিমেটলি কোথায় রিলিজ করে? ওরাল ক্যাভিটির মধ্যে রিলিজ করে। তো এই যে কাজটার জন্য কোনটা দরকার? সেটা হচ্ছে ডাক্ট সিস্টেম দরকার, ডাক্ট দরকার। ক্লিয়ার? তো এটা হচ্ছে মোটা দাগে আমরা বলতেছি কি, একটা স্যালাইভারি গ্ল্যান্ডকে হিস্টোলজিক্যালি আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে তোমার সিক্রেটরি এন্ড পিস, যেটাকে অ্যাসিনাই বলা হয়, আর এটা হচ্ছে এই যে সিক্রেটরি এন্ড পিস দ্বারা সিক্রেশন, সিক্রেট হওয়া যে অংশটা, যেটাকে আমরা মিউকাস সিক্রেশন বলতে পারি, স্যালাইভারি সিক্রেশন বা তোমার এই সেরাস সিক্রেশন। তো এই সিক্রেশনগুলো মূলত আবার কালেক্ট করে ওরাল ক্যাভিটিতে রিলিজ করার দায়িত্ব কার? ডাক্ট সিস্টেমের। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা হিস্টোলজিটা অর্থাৎ স্যালাইভারি গ্ল্যান্ডের যে হিস্টোলজিটা, সেটা আমরা তাহলে দুইটা ব্রড হেডিংয়ে আলোচনা করব। একটা হচ্ছে সিক্রেটরি এন্ড পিস বা অ্যাসিনাই। অ্যাসিনাইয়ের আলোচনা হওয়ার পর আমরা মূলত ডাক্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক, সেটা হচ্ছে অ্যাসিনাই। তো অ্যাসিনাইটাকে মূলত তিনটা টাইপের হতে পারে। একটা হচ্ছে তোমার সেরাস অ্যাসিনাই, সেরাস অ্যাসিনাই, অর্থাৎ একটা টাইপের হতে পারে সেরাস অ্যাসিনাই, আরেকটা টাইপের হতে পারে মিউকাস অ্যাসিনাই। কি বললাম? মিউকাস অ্যাসিনাই। আবার আরেকটা টাইপের হতে পারে সেরাস মিউকাস দুইটা মিক্সড, তখন সেটাকে বলা হয় সেরাস ডেমিলিউন। ক্লিয়ার? তো এই তিনটা টাইপ নিয়ে আমরা এখন আলোচনা করব। তো শুরু করা যাক সেরাস অ্যাসিনাই নিয়ে। এই সেরাস অ্যাসিনাই দেখতে কেমন বা এর গঠনটা কেমন সেটা বুঝতে হলে তোমাকে আগে সেরাস সেল সম্পর্কে জানতে হবে। একটা সেরাস সেলকে যদি তুমি দেখো, এই সেরাস সেলটা মূলত একটা পিরামিডাল শেপ। ক্লিয়ার? সেটা আমরা এই অ্যাসিনার মধ্যে দেখি। অ্যাসিনাই জিনিসটা কি? অ্যাসিনাই জিনিসটা হচ্ছে অনেকগুলো সেরাস সেল, অনেকগুলো বলতে কতগুলা? 8 থেকে 12টা, 8 থেকে 12টা সেরাস সেল একত্রে যুক্ত হওয়ার মাধ্যমে একটা অ্যাসিনাই বা সিক্রেটরি এনপিস বা সিক্রেটরি ইউনিট গঠন করে। আর এই ইউনিট গঠন করার কালে এরা মূলত চারিদিকে কী দ্বারা আবৃত থাকে? বেসমেন্ট মেমব্রেন দ্বারা আবৃত থাকে। এবং এই যে সেরাস সেলগুলা, সেই সেরাস সেলগুলো আমরা কী নামে রাখতেছিলাম? পিরামিডাল শেপ। কি বলতেছিলাম? পিরামিডাল শেপ। তো পিরামিডাল শেপের বেস আছে, তাই না? বেস। তো বেসটা কোন দিকে? বেসমেন্ট মেমব্রেনের দিকে। বেসটা কোন দিকে? বেসমেন্ট মেমব্রেনের দিকে। আর এপিক্যাল অংশটা কোন দিকে? এপিক্যাল অংশ হচ্ছে মাঝখানে, এই যে সেন্টার একটা লুমেন আছে, ছোট্ট লুমেন, এই সেন্টার লুমেনের মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এতক্ষণ পর্যন্ত কি বুঝলাম হচ্ছে সিক্রেটরি ইউনিট বা সিক্রেটরি এনপিস বা অ্যাসিনাই মূলত 3 প্রকার। এটা হচ্ছে সেরাস অ্যাসিনাই, একটা হচ্ছে তোমার মিউকাস অ্যাসিনাই, একটা হচ্ছে দুইটার মিক্সড কম্বিনেশন, যেটাকে বলা হয় সেরাস ডেমিলিউন্স। সেরাস ডেমিলিউন্সের মধ্যে কি আছে? মূলত সেরাস অ্যাসিনাই আছে, আবার কি মিউকাস অ্যাসিনাই রয়েছে। এই জিনিসটা এখানে লেখা আছে, এই যে সেরাস ডেমিলিউন। ক্লিয়ার? তো এবার চলে আসি এই সেরাস অ্যাসিনাই বুঝতে হলে তোমাকে সেরাস সেল সম্পর্কে জানতে হবে। সেরাস সেলগুলো মূলত কীরকম আকৃতির? পিরামিডাল শেপ। আর আমরা জানি যে পিরামিডের কী আছে? বেস আছে। এই বেসটা কোন দিকে ফেস করে থাকে? মূলত বেসমেন্ট মেমব্রেনের দিকে ফেস করে থাকে। এই বেসমেন্ট মেমব্রেন কার বেসমেন্ট মেমব্রেন? মূলত সেরাস অ্যাসিনাইয়ের বেসমেন্ট মেমব্রেন। এই সেরাস অ্যাসিনাই কীভাবে গঠিত হয়? সেরাস অ্যাসিনাই গঠিত হয় সেরাস সেল দ্বারা। কয়টা সেরাস সেল দ্বারা? 8 থেকে 12টা সেরাস সেল দ্বারা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে পিরামিডাল যে সেল, সেগুলোর আবার কি সেল? প্রত্যেকটা সেলে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে না? তো নিউক্লিয়াসগুলো মূলত কোন দিকে অবস্থিত? বেসাল এন্ডে। এটা হচ্ছে বেসাল, আর এটা হচ্ছে এপিকাল। তাহলে এটা হচ্ছে এপিকাল এ, আর এটা হচ্ছে বেসাল। বেসাল প্রান্তে, বেসের দিকে কি অবস্থিত? নিউক্লিয়াস অবস্থিত। ক্লিয়ার?
এবং এপিক্যালি কি পাবা, ছোট 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 সিক্রেটরি গ্র্যানিউলস পাবা। সিক্রেটরি গ্র্যানিউলসগুলার মূলত কি থাকে, এই সিক্রেটরি গ্র্যানিউলসগুলো মূলত প্রোটিন দ্বারা এনরিচ অবস্থায় থাকে এবং এগুলোকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে জাইমোজেন গ্র্যানিউল নামে ডাকা হয়। ক্লিয়ার? এবং এপিক্যাল এন্ডে আবার কি আছে, ছোট 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 মাইক্রোভিলার রয়েছে। ক্লিয়ার? ছোট 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 মাইক্রোভিলার রয়েছে। তো এগুলো আমরা বুঝতে পারছি। আবার শুধু তাই না, এই যে একটা সেল, এখানে একটা, এই যে একটা সেল আর এই যে একটা সেল, দুইটা সেল পরস্পর কি ধারা যুক্ত আছে, পরস্পর মূলত ইন্টারসেলুলার জাংশন ধারা যুক্ত আছে, যেটাকে আবার কি নামে ডাকা হয়, জাংশনাল কমপ্লেক্স নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়, জাংশনাল কমপ্লেক্স। এখন এখানে একটা কথা বলার বিষয় আছে, জাংশনাল কমপ্লেক্স বলতে কি বোঝায়। এই জাংশনাল কমপ্লেক্সের অর্থাৎ এই যে একটা সেল, ধরো এটা একটা সেরাসেসিনাই, পাশে কি আরেকটা সেরাসেসিনাই। ক্লিয়ার? তো এই যে পরস্পর দুইটা সেরাসেসিনাই, মাঝখানে মাঝখানে মূলত একটা জাংশনাল কমপ্লেক্স বা ইন্টারসেলুলার জাংশন দ্বারা যুক্ত থাকে। এই ইন্টারসেলুলার জাংশন বা জাংশনাল কমপ্লেক্সের আবার তিনটা পার্ট। কি কি পার্ট ভাইয়া? একটা হচ্ছে টাইট জাংশন, যেটাকে আবার বলা হয় জনিউলা অক্লুডেন্স। কি বললাম? একটা হচ্ছে টাইট জাংশন, টাইট টাইট জাংশন। টাইট জাংশনকে আরেকটা বিকল্প নাম আমরা কি বলতেছি, জনিউলা অক্লুডেন্স। ক্লিয়ার? এরপরে আমরা কি পাবো, আমরা পাবো অ্যাডহিয়ারিং জাংশন। এটা কি নামে রাখা হয়, অ্যাডহিয়ারিং জাংশন। এই অ্যাডহিয়ারিং জাংশনের আবার বিকল্প একটা নাম আছে, যেটাকে বলা হয় জনিউলা অ্যাডহিয়ারেন্স। ক্লিয়ার? এরপরে আমরা কি পাবো, ডেসমোজোম পাবো। কি পাবো, ডেসমোজোম। এই ডেসমোজোম তোমরা যারা ডেন্টাল অ্যানাটমির ওরাল মিউকোসার ফার্স্ট পার্ট ক্লাসটা করছিলা, তার ডেসমোজোম, হেমিডেসমোজোম এটার সাথে খুব ভালো মতো পরিচিত। তো এই ডেসমোজোমটাকে আবার আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ম্যাকিউলা অ্যাডহিয়ারেন্স। ক্লিয়ার? এই যে তিনটা টাইপের পার্ট, তিনটা টাইপের স্ট্রাকচার, একটা হচ্ছে টাইট জাংশন, আরেকটা হচ্ছে অ্যাডহিয়ারেন্ট জাংশন, আর হচ্ছে ডেসমোজোম। এই তিনটার কম্বিনেশনে মূলত ইন্টারসেলুলার জাংশন বা জাংশনাল কমপ্লেক্স গঠিত হয় এবং এই জাংশনাল কমপ্লেক্সের মাধ্যমে পাশাপাশি দুইটা সেরাস সেল একত্রে যুক্ত থাকে। ক্লিয়ার? এখন তুমি আরেকটা জিনিস চিন্তা করো, এই যে এখানে আমরা যে জিনিসটা দেখতেছি, এই বেসমেন্ট মেমব্রেন, এই বেসমেন্ট মেমব্রেনের সাথে এই সেরাস সেলগুলো কিভাবে যুক্ত থাকে? এরা মূলত যুক্ত থাকে হেমিডেসমোজোম মাধ্যমে। কিভাবে? হেমিডেসমোম। হেমি মানে কি? হেমি মানে অর্ধেক। অর্থাৎ ডেসমোজোমগুলা দেখতে এমন হয়, আমরা যদি একটু আর্ট করে দেখাই, ধরো এটা একটা সেল আর পাশে কি, এটা হচ্ছে আরেকটা সেল। ক্লিয়ার? এই সেলগুলোর মাঝখানে ডেসমোজোমগুলো থাকে মূলত এরকম। ক্লিয়ার? অর্থাৎ ফুল একটা সার্কেল পূরণ করতেছে। বাট এইদিকে যে একটা বেসমেন্ট মেমব্রেন দিয়েছি আমরা যদি একটু আরেকবার অন্য কালার দিয়ে দেখাই, এই যে গ্রিন কালারের বেসমেন্ট মেমব্রেন, কি বললাম, এই যে গ্রিন কালারের বেসমেন্ট মেমব্রেন গেছে, সেই বেসমেন্ট মেমব্রেনের সাথে যখন তারা যুক্ত হয়, তারা মূলত কিভাবে যুক্ত হয়, হেমি ডেসমোজোমের মাধ্যমে। অর্থাৎ হেমি মানে অর্ধেক, এখানে ডেসমোজোম থাকবে বাট অর্ধেক পোর্শন থাকবে। এখানে দেখো এই পুরাটা মিলিতভাবে হচ্ছে ডেসমোজোম। ক্লিয়ার? পুরাটা মিলিতভাবে হচ্ছে ডেসমোজোম, বাট এটা হচ্ছে হেমি ডেসমোজোম। কেন হেমি বলতেছি? কারণ ডেসমোজোমের অর্ধেক। ক্লিয়ার? তাহলে আমরা অলরেডি এখানে পড়ে ফেলছি যে কি কি ধারা যুক্ত থাকে। একটা, এই যে পাশাপাশি সেলগুলো মূলত যুক্ত থাকে জাংশনাল কমপ্লেক্সের মাধ্যমে এবং এই সেলগুলো আবার বেসমেন্ট মেমব্রেনের সাথে যুক্ত থাকে হেমিডেসমোজোমের মাধ্যমে। ক্লিয়ার? এবং সেলগুলোর ভিতরে কি কি থাকে, নিউক্লিয়াস থাকে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, গলগি বডি থাকে এবং কি থাকে, সিক্রেটরি কিছু গ্র্যানিউলস থাকে, যেগুলোকে আবার কি নামে রাখা হয়, জাইমোজেন গ্র্যানিউল বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা অলরেডি এখানেও আবার দেখাইছি এই সেলগুলো কীরকম আকৃতি, পিরামিডাল শেপ। পিরামিডের বেস কোন দিকে, বেসমেন্ট মেমব্রেনের দিকে, আর এপিক্যাল এন্ড এপিক্যালের দিকে। ক্লিয়ার? অর্থাৎ লুমেনের দিকে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আবার আরেকটা জিনিস একটু লক্ষ্য করতে বলবো, সেটা হচ্ছে এই যে সেল, এই যে একটা সেল, পাশে আরেকটা সেল, এগুলোর মাঝখানে না একটা ছোট্ট এই যে গ্যাপ রয়েছে না, এই যে একটা গ্যাপ রয়ে গেছে না, গ্যাপটা কীরকম, টানেলের মতো না, ছোট্ট একটা টানেল, ছোট মনে যে একটা গলি গেছে, অলিগলি, একটা চিকন একটা রাস্তা গেছে। তো এটাকে বলা হয় ইন্টারসেলুলার। ইন্টারসেলুলার মানে কি, দুইটা সেলের মাঝখানে আন্তঃসেলুলার, আন্তঃকোষীয় ক্যানালিকুলি মানে হচ্ছে নালিকা, অর্থাৎ দুইটা সেলের মাঝখানে যে নালিকা, সেটা হচ্ছে ইন্টারসেলুলার। ক্লিয়ার?
ইন্টারসেলুলার ক্যানালিকুলি, এই যেখানে আমরা ডিনোট করেই দিছি ইন্টারসেলুলার ক্যানালিকুলি। আর দুইটা একে অপরের সাথে এই যে সেলগুলো যুক্ত হইতেছে সেটা কিসের মাধ্যমে? ইন্টারসেলুলার জাংশনের মাধ্যমে। আর এই জায়গায় এপিক্যালি যে গ্র্যানিউলগুলো দেখতেছো সেগুলো বলা হয় সিক্রেটরি গ্র্যানিউল, আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেটাকে বলা হয় লুমেন। ক্লিয়ার? অর্থাৎ আর লুমেনগুলা পরবর্তীতে কোন দিকে এক্সটেন্ড করতেছে? এই যে ক্যানালিকুলি, ইন্টারসেলুলার ক্যানালিকুলির মাধ্যমে। ক্লিয়ার? অর্থাৎ এই লুমেন থেকে এই সিক্রেশনটা পরবর্তীতে ইন্টারসেলুলার ক্যানালিকুলি হয়ে আলটিমেটলি বাইরের দিকে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি আমরা একদম বিস্তারিত জেনে ফেলছি। তো এবার চলে আসে আমাদের নোটের মধ্যে কি কি বলছে। তো প্রথমত স্যারাসেল, স্যারাসেল কি আকৃতির? পিরামিডাল শেপ, বলে ফেলছি অলরেডি। এই পিরামিডাল শেপ হওয়ার কারণে এর যে নিউক্লিয়াসটা থাকে, লার্জ রাউন্ডেড নিউক্লিয়াস, এই যে লার্জ রাউন্ডেড নিউক্লিয়াস, সেটা কোন দিকে? বেসালের দিকে, আমরা অলরেডি বলছি বেসমেন্ট মেমব্রেনের দিকে। আচ্ছা, সেকেন্ড লাইনে আসো, সেটা হচ্ছে কিছু সিক্রেটরি গ্রেনিউলস রয়েছে যেগুলোকে কী নামে রাখা হয়? জাইমোজেন। ক্লিয়ার? তো এই যে জাইমোজেনগুলা, এই সিক্রেটরি গ্রেনিউলগুলা, সেগুলো আবার কিসে এনরিচ অবস্থা থাকে? প্রোটিন এবং ওয়াটারি নেচারে। এবং এরা কিন্তু হেমাটোক্সিলিন যে স্টেইন, সেই স্টেইনের সময় এই জাইমোজেন গ্র্যানিউলগুলা যেগুলো কিনা এপিক্যালি অবস্থিত, সেগুলো হেমাটোক্সিলিন যে স্টেইন, সেটা খুব ভালো মতো স্টেইনটা রঙটা ধারণ করতে পারে, যার কারণে দেখে ডার্ক স্টেইন দেখা যায়। শুধু তাই না, একই সাথে এই গ্র্যানিউলগুলা ম্যাক্রোমলিকুলার কম্পোনেন্ট ধারণ করে। এই ম্যাক্রোমলিকুলার কম্পোনেন্টগুলো কিসের কম্পোনেন্ট? মূলত স্যালাইভার কম্পোনেন্ট। এবং এখানে সেলুলার অর্গান হিসেবে আবার কিছু গলগি বডি থাকে, সেই গলগি বডি থাকতে পারে এপিক্যালি, আবার এই গলগি বডি থাকতে পারে কার পাশে? নিউক্লিয়াসগুলোর ল্যাটারাল পাশে। এবং সেই সাথে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দেখি, সেই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত দেখি আমরা এই নিউক্লিয়াসের নিচের দিকে। ক্লিয়ার? শুধু তাই না, একই সাথে এরা মূলত এপিক্যালি রিজনে কি থাকে? এই যে মাইক্রোভিলাই ফর্মেশন করে। আমরা অলরেডি এখানে দেখাইছি যে এপিক্যালি কি থাকে? মাইক্রোভিলাই ফর্মেশন করে। ক্লিয়ার? তা আমরা প্রত্যেকটা পয়েন্টস একদম ভালো মতো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এখন। তো এবার চলে আসি সেকেন্ড টাইপ অফ সেল, যেটাকে বলা হয় মিউকাস সেল। তো এখন এই মিউকাস সেল সম্পর্কে আমরা জানলে আমরা মূলত মিউকাস এসএনআই সম্পর্কে জানতে পারবো। তো মিউকাস সেল দেখতে কেমন? মিউকাস সেল মূলত অনেকটা কলামনার শেপ। কলামনার শেপ। এই সেলটার দুইটা এন্ড আছে, একটা হচ্ছে এপিক্যাল এন্ড আর একটা হচ্ছে বেসাল এন্ড। ক্লিয়ার? তো এপিক্যাল এন্ডে আমরা কিছু সিক্রেটরি প্রোডাক্ট দেখতে পারবো, যেগুলোকে বলা হয় সিক্রেটরি ভেসিকল নামেও ডাকা যায়। তো এগুলোর আরেকটা নাম আছে, এগুলোকে আমরা কী নামে রাখি? মিউসিনোজেন গ্র্যানিউলস নামে রাখি। আর এই যে মিউসিনোজেন গ্র্যানিউল বা এই যে সিক্রেটরি গ্র্যানিউল বা সিক্রেটরি ভেসিকল, এগুলোর ভিতরে কী থাকে? এগুলো কী সিক্রেশন করে? এগুলো মূলত সিক্রেশন করে মিউসিন বা মিউকাস সিক্রেশন করে। আর এই মিউকাসটা মূলত কী দ্বারা সমৃদ্ধ? কার্বোহাইড্রেট দ্বারা সমৃদ্ধ। এবং এরা কীরকম নেচারের? ভিসকাস নেচারের। আর এই ভিসকাস নেচারের কারণে এরা মূলত কিসের কাজ করে? লুব্রিকেশনের কাজ করে। ক্লিয়ার? অর্থাৎ আমরা যদি কম্পেয়ার করি স্যারাসেলের সিক্রেশনের সাথে, স্যারাসেলের ক্ষেত্রে আমরা এই সিক্রেটরি গ্র্যানিউলসগুলোকে কী নামে রাখছিলাম? জাইমোজেন গ্র্যানিউল নামে রাখছিলাম। বাট মিউকাসের ক্ষেত্রে আমরা কী নামে রাখতেছিলাম? আমরা মূলত মিউসিনোজেন গ্র্যানিউল নামে রাখতেছি। এবং এই যে মিউকাসের যে সিক্রেশনটা, সেটা মূলত কী দ্বারা সমৃদ্ধ থাকে? কার্বোহাইড্রেট দ্বারা। বাট স্যারাসের ক্ষেত্রে সেটা কী দ্বারা সমৃদ্ধ ছিল? প্রোটিন দ্বারা। এবং স্যারাস সিক্রেশন ছিল ওয়াটারি নেচারের, বাট মিউকাস সিক্রেশনটা কী নেচারের? ভিসকাস নেচারের। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা আরেকটা বড় বিষয়, সেটা হচ্ছে আমরা ওই যে স্যারাসের সেলের ক্ষেত্রে যে গ্র্যানিউলগুলো রয়েছে, জাইমোজেন গ্র্যানিউল, সেই জাইমোজেন গ্র্যানিউলগুলো কিন্তু হেমাটোক্সিলিন স্টেইন দ্বারা কিন্তু স্টেইনড হইতো, খুব ডার্কলি স্টেইনড হইতো। বাট মিউকাসগুলা কিন্তু হেমাটোক্সিলিন স্টেইনিং দ্বারা মূলত কী হয় না? অ্যাপিয়ার করে না বা স্টেইনড হয় না, বা ইউসিন সিক্রেশনে এরা কিন্তু কী হয় না? স্টেইন হয় না। তো এই যে স্টেইন যদি না হয়, তাহলে এদেরকে কীভাবে তুমি ডেমনস্ট্রেট করবা, কীভাবে তুমি ডিটেক্ট করবা, দেখবা কীভাবে? হিস্টোলজিক্যাল স্লাইডে বা হিস্টোলজিক্যাল অ্যাপিয়ারেন্সে দেখার একটা উপায় আছে। উপায়টা কি? আমরা যে এই যে স্টেইনটা ইউজ করতেছি, সেই স্টেইনটা আমরা চেঞ্জ করতে পারি। অর্থাৎ এই হেমাটোক্সিলিনে কাজ না হলে, ইউসিন সেকশনে কাজ না হলে, আমরা যে জিনিসটা ইউজ করতে পারি সেটা হচ্ছে পিরিয়ডিক অ্যাসিড সিফ ইউজ করতে পারি, বা এলসিয়ালিন ব্লু ইউজ করতে পারি। ঠিক আছে? এলসিয়ান ব্লু ইউজ করতে পারি। তো এই যে এই স্টেইনগুলা যদি এই স্পেশাল টাইপ অফ স্টেইন ইউজ করা যায়, তাহলে মূলত এটাকে আমরা ডেমনস্ট্রেট করতে পারবো, এই মিউসিনটাকে। গেল। এর পাশাপাশি আমরা এর আগে দেখছিলাম যে স্যারাস সেলের ক্ষেত্রে অনেকগুলো সেলুলার অর্গানিজম ছিল, যেমন গলগি বডি ছিল, রাফ এন্ডোপ্লাজম রেটিকুলাম ছিল। বাট সিমিলারলি এখানেও আমরা কী পাবো? তোমার গলগি বডি পাবো, রাফ এন্ডোপ্লাজম রেটিকুলাম পাবো, মাইটোকন্ড্রিয়া পাবো। ক্লিয়ার?
এখন এই গলগি বডির কাজটা কি? গলগি বডির কাজটা হচ্ছে মূলত গ্লাইকোপ্রোটিন সিনথেসাইজ করা। গ্লাইকোপ্রোটিন এই ওয়ার্ডটার মধ্যে দুইটা পোর্শন আছে, একটা গ্লাইকো আর একটা হচ্ছে প্রোটিন। গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ রিলেটেড, অর্থাৎ কার্বোহাইড্রেট রিলেটেড। ক্লিয়ার? তো কার্বোহাইড্রেটের সাথে যখন প্রোটিন অ্যাড হয় বা কম্বাইন্ড হয় তখন মূলত আমরা গ্লাইকোপ্রোটিন পাই। এটা তো সবচেয়ে ইজি। এখন এই যে কার্বোহাইড্রেটকে তুমি অ্যাড করবা, তাহলে কিসের সাথে? প্রোটিনের সাথে। এই প্রোটিনটা আসলো কই থেকে? প্রোটিনটা আসবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। ক্লিয়ার? এবং সে সাথে আমরা কিন্তু সেরাস সেল দ্বারা গঠিত টোটাল যে স্ট্রাকচারটা, এই যে সেরাস অ্যাসিনাই, সেই সেরাস অ্যাসিনাইয়ের মধ্যে এই যে একটা সেরাস সেল, এই যে একটা সেরাস সেল, দুইটার মাঝখানে একটা গ্যাপ দেখতে পারছিলাম। সেই গ্যাপটাকে আমরা কী নামে রাখতেছিলাম? ইন্টারসেলুলার জাংশন। তো এই যে ইন্টারসেলুলার ক্যানালিকুলি। তো ইন্টারসেলুলার ক্যানালিকুলি কিন্তু এই ক্ষেত্রে তুমি পাবা না। দেখো তোমাকে যদি দেখাই, এই যে টোটাল এখানে অনেকগুলা মিউকাস সেল রয়েছে। তো এই মিউকাস সেলগুলো একত্রিত হয়ে একটা টিউবুলার স্ট্রাকচার গঠন করছে। এই পুরো হোল টিউবুলার স্ট্রাকচারটাকে কী নামে রাখা হয়? মিউকাস অ্যাসিনাই। তো এই মিউকাস অ্যাসিনায়ে এই যে একটা সেল, মিউকাস সেল, এই যে একটা মিউকাস সেল, দুইটা সেলের মাঝখানে কোনো ধরনের গ্যাপ নাই, কোনো ধরনের গ্যাপ নাই, অর্থাৎ ইন্টারসেলুলার ক্যানেলিকুলি নাই। ক্লিয়ার? এবং আরেকটা জিনিস একটু খেয়াল করতে বলবো, সেটা হচ্ছে এই যে সেলগুলোর মধ্যে কি আছে? এই সিক্রেটরি গ্র্যানিউলগুলো রয়েছে না, যেগুলো কী নামে রাখা হয়? মিউসিনোজেন গ্র্যানিউল নামে রাখা হয়। এই মিউসিনোজেন গ্র্যানিউলগুলার চাপে এরা পুশ করে। কাকে পুশ করে? এই নিউক্লিয়াসকে পুশ করে। নিউক্লিয়াসকে পুশ করার কারণে এই নিউক্লিয়াসটা চ্যাপ্টা হয়ে যায়, ফ্ল্যাটেন্ড হয়ে যায়, এবং কোথায় আশ্রয় লাভ করে? এই ব্যাসালেন্ডে এরা আশ্রয় লাভ করে। ক্লিয়ার? এবং একই সাথে আগের মতোই দেখো, এই যে একটা সেল, এই যে একটা সেল, দুইটা সেলকে একত্রে যুক্ত রাখতেছে কে? জাংশনাল কমপ্লেক্স বা ইন্টারসেলুলার জাংশন। ক্লিয়ার? এবং সে সাথে এরা এই যে উপরে থাকে বেসমেন্ট মেমব্রেন, সেই বেসমেন্ট মেমব্রেনের সাথে কে যুক্ত করতেছে? হেমিডেসমোজোম যুক্ত করতেছে। ক্লিয়ার? এবং সে সাথে এই যে এপিক্যাল এন্ডে আমরা কি পাবো? ছোট 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 মাইক্রোভিলাই পাবো। আর এই মাঝখানে সেন্ট্রাল খালি জায়গাটা আমরা কি নামে রাখবো? লুমেন নামে রাখবো। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আশা করি এই মিউকাস সেল এবং একই সাথে এই যে মিউকাস অ্যাসিনাই, এটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আবার সেরাস সেল এবং সেরাস সেল দ্বারা গঠিত সেরাস অ্যাসিনাই, যেটা কিনা স্ফেরিক্যাল শেপ বা রাউন্ড শেপ, তো এটা সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে। এবার চলে আসি সেরাস ডেমিলিউন্স সম্পর্কে। সেরাস ডেমিলিউন্স জিনিসটা কি? সেরাস ডেমিলিউন্স মূলত একটা মিক্সড ফর্ম। মিক্সড ফর্ম কেন বলতেছি? অর্থাৎ এই হোল সেরাস ডেমিলিউন্স স্ট্রাকচারটার দিকে যদি তুমি তাকাও, তাহলে এখানে তুমি একই সাথে তোমার সেরাস সেলগুলোও পাবা, একই সাথে মিউকাস সেলও পাবা। অর্থাৎ আমরা এখানে সুস্পষ্টভাবে দেখতেছি এই যে টিউবুলার স্ট্রাকচারটা, সেটা হচ্ছে মিউকাস অ্যাসিনাই। আর এই মিউকাস অ্যাসিনার মধ্যে কি আছে? মিউকাস সেল রয়েছে। আর এই মিউকাস সেলগুলার মাঝখানে এবার কিন্তু আমরা ফাঁকা জায়গা দেখতেছি। খুবই আশ্চর্যের বিষয়। এবার আমরা কি পাইতেছি? ফাঁকা ফাঁকা জায়গা পাইতেছি। অথচ আমরা একটু আগে পড়ছি যে যখন মিউকাস অ্যাসিনার কথা বলবো, তখন এই মিউকাস সেল, এই যে মিউকাস সেল, দুইটা মিউকাস সেলের মাঝখানে কোনো ধরনের ফাঁকা জায়গা অর্থাৎ ইন্টারসেলুলার ক্যানালিকুলি ছিল না, অ্যাবসেন্ট ছিল। বাট যখন সেরাস ডেমিলিউনের অধীনে মিউকাস অ্যাসিনাই পড়ব, তখন কিন্তু আমরা কি পাইলাম? ইন্টারসেলুলার ক্যানালিকুলি পাই গেলাম। এখন তাহলে ইন্টারসেলুলার ক্যানালিকুলি এখানে কেন এক্সেপশনালি প্রেজেন্ট থাকলো, অর্থাৎ ব্যতিক্রম এখানে কেন ঘটলো? এটা একটা উত্তর আছে, বাট উত্তরটা আমরা একটু পরে জানবো। বাট এখানে আরেকটা জিনিস দেখতেছি, এই যে টিউবুলার স্ট্রাকচারের মাথায় একটা টুপি পরাই দিছে, তাই না? এরকমই তো মনে হচ্ছে যে একটা টুপি। এই টুপিটা আর কিছু না, এই টুপিটা হচ্ছে আমরা ওই যে শুরুর দিকে যেটা পড়েছিলাম, এই স্ফেরিক্যাল যে সেরাস অ্যাসিনাই অর্ধেক অর্ধচন্দ্র আকৃতির। তো সেই জন্য এটাকে বলা হয় ক্রিসেন্ট, এই যে ক্রিসেন্ট শেপ অর্ধচন্দ্র আকৃতির। তো এই অর্ধচন্দ্র আকৃতির এই যে সেরাস অ্যাসিনাই রয়েছে, এইখানে মাঝখানে আবার কি সেরাস সেল রয়েছে। ক্লিয়ার? এই সেরাস সেলগুলা থেকে নিঃসৃত সেরাস পোর্শনটা মূলত এই বেসমেন্ট মেমব্রেন ভেদ করে এই ইন্টারসেলুলার ক্যানালিকুলি, কোনটা বললাম? ইন্টারসেলুলার ক্যানালিকুলি পথে এখানে থাকা লুমেনে চলে আসবে। ক্লিয়ার? এই লুমেন থেকে পরবর্তীতে ডাক্ট যে সিস্টেম, সেই ডাক্ট সিস্টেমে এন্টার করবে বা প্রবেশ করবে। ক্লিয়ার? সেই জন্যই আমার এইখানে এই যাতায়াত ব্যবস্থার জন্য, অর্থাৎ ওপরে এই যে ক্রিসেন্ট শেপের যে সেরাস অ্যাসিনাই রয়েছে বা সেরাস সেলগুলো রয়েছে, সেগুলার যে সিক্রেশন, সেই সিক্রেশনটা বেসমেন্ট মেমব্রেন ভেদ করে এই যে এই জায়গায়, অর্থাৎ
মিউকাস অ্যাসেনাইয়ের লুমেনে আসার জন্য মূলত কার সাহায্য দরকার? এই মাঝখানে থাকা ইন্টারসেলুলার ক্যানালিগুলির সাহায্য দরকার। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছো স্যারাস ডেমিলিউস কী জিনিস। তো স্যারাস ডেমিলিউস হচ্ছে একটা মিক্সড স্ট্রাকচার। ক্লিয়ার? তাহলে এখন আমরা তিনটা জিনিস এখানে খুব ভালো মতো পড়তে পারবো। এটা হচ্ছে একটা সিক্রেটরি এন্ড পিস, যেটা বলা হয় এসএনআই। এটা হচ্ছে আরেকটা সিক্রেটরি এন্ড পিস, যেটাও একটা এসএনআই। আবার এটা হচ্ছে আরেক টাইপের সিক্রেটরি এন্ড পিস, যেটাও একটা এসএনআই। কিন্তু তিনটা এসএনআই তিন রকম। এখানে যে এসএনআইটা দেখতেছো সেটা মূলত মিউকাস সেল দ্বারা গঠিত, সেজন্য এটাকে বলা হয় মিউকাস এসএনআই। এবং মাঝখানে যেটা দেখতেছো সেটা হচ্ছে স্যারাস সেল দ্বারা গঠিত, সেজন্য এটাকে বলা হয় স্যারাস এসএনআই। কিন্তু এইখানে যেটা দেখতেছো সেটা কিন্তু মিউকাস এসএনআই এবং স্যারাস এসএনআই বোথ কম্বিনেশনে গঠিত, সেজন্য এটাকে বলা হয় স্যারাস ডেমিলিউন্স। ক্লিয়ার? স্যারাস ডেমিলিউন্সের অধীনে সবগুলা সেলকে আমরা সার্বিকভাবে কী নামে রাখবো? ডেমিলিউন সেল নামে রাখবো। ক্লিয়ার? এখানে আবার একটা কথা আছে। কথাটা হচ্ছে তোমরা অনেকে চিন্তা করতে পারো যে আচ্ছা কি হইতো যদি এই যে স্যারাস যে এসএনআই, সে স্যারাস এসএনআইয়ের ওপরে টুপি হিসেবে মিউকাস এসএনআই থাকতো। অর্থাৎ এইখানে যেই স্ট্রাকচারটা দেখতেছো যে মিউকাস এসএনআইয়ের উপরে টুপি হিসেবে স্যারাস এসএনআই আছে, এটা ঠিক উল্টাটা হইতো। এই যে এই জায়গায় কি থাকতো? এই জায়গায় থাকতো হচ্ছে তোমার মিউকাস এসএনআই, আর এই জায়গায় থাকতো স্যারাস এসএনআই। যদি উল্টাটা হইতো কিনা? কখনোই উল্টাটা হবে না। স্যারাস ডেমিলিয়ন মানে হচ্ছে টুপি হিসেবে কোনটা থাকবে বা ক্রিসেন্ট শেপ হিসেবে কোনটা থাকবে, সেটা হচ্ছে স্যারাস এসএনআই থাকবে। ক্লিয়ার? ওকে, আশা করি স্যারাস ডেমিলিয়ন একদম তোমাদের ভালো মতো ক্লিয়ার হয়ে গেছে। এবার একটা বিশেষ টাইপের সেল সম্পর্কে জানবো, যেটাকে বলা হয় মায়ো এপিথেলিয়াল সেলস। তো এই নামটার দিকে একটু তাকাও। মায়ো কথাটা মানে কি? মায়ো কথাটা হচ্ছে মাসেল রিলেটেড, তাই তো? তো মায়ো এপিথেলিয়াল সেলস এটা তুমি কোথায় পাবা? এটা তুমি পাবা মূলত এসএনআইতে এবং সে সাথে ইন্টার ক্যালাটেড ডাক্টে। অ্যান্ড প্রশ্ন হচ্ছে ভাই ইন্টার ক্যালাটেড ডাক্ট কী জিনিস? আমরা একটু যদি খেয়াল করি, এই যে এখানে বাল্জ, এই যে টার্মিনাল যে বাল্জ এরিয়াগুলা, এই বাল্জ পোর্শনটা, এগুলো এক একটা হচ্ছে সিক্রেটরি এন্ড পিস, যেটাকে বলা হয় এসিনাই। সে এসিনাই হইতে পারে স্যারাস এসিনাই, মিউকাস এসিনাই, অথবা মিক্সড ফরমেশনে, যেটা স্যারাস ডেমিলিউন্স নামে পরিচিত। তো এই প্রত্যেকটার একদম এন্ড প্রান্তে আমরা কিছু সেল দেখতেছি, তাই না? একটা সেল লক্ষ্য করতেছি, আমরা অলরেডি মার্কিং করতেছি। আবার সেম টু সেম আমরা যদি সেলের ক্ষেত্রে দেখি, এই যে সেম এখানে আমরা কি দেখতেছি? একদম প্রান্তের দিকে এরকম আটকে আছে, মনে হয় যে এরকম আটকে আছে। ক্লিয়ার? তো এই সেলগুলোকে বলা হয় মায়োপিথেলিয়াল সেলস। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে মায়োপিথেলিয়াল সেলস কোথায় পাওয়া যায়? সিক্রেটরি এনপিসে পাওয়া যায়। শুধু তাই না, এই যে সিক্রেটরি এনপিস যেখানে শেষ হয়, ইমিডিয়েটলি যে ডাকটা শুরু হয়, সেই এই ডাক্টগুলোকে বলা হয় ইন্টারক্যালাটেড ডাক্ট। কি বলা হয়? ইন্টারক্যালাটেড ডাক্ট। তো ইন্টারক্যালাটেড ডাক্টগুলো একত্রিত হয়ে মূলত স্ট্রাইটেড ড্রাগ গঠন করে। স্ট্রাইটেড ড্রাগগুলা আবার কি গঠন করে? এক্সক্রিটরি ডাক্ট। আর এক্সক্রিটরি ডাক্টগুলোই মূলত ওরাল ক্যাভিটির মধ্যে তোমার স্যালাইভার সিক্রেশনটা ঘটায়। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু আমরা পরোক্ষভাবে কিন্তু ডাক্টের তিনটা পোর্শন পড়ে ফেলছি। আমরা যে ডাক্ট সিস্টেম পড়াবো, সেই ডাক্ট সিস্টেমটা মূলত তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইন্টারক্যালাটেড ডাক্ট, আর এরপরে ইন্টারক্যালাটেড ডাক্ট, অনেকগুলো ইন্টারক্যালাটেড ডাক্ট একত্রে যুক্ত হয়ে কি গঠন করে? স্ট্রাইটেড ডাক্ট গঠন করে। স্ট্রাইটেড ডাক্ট থেকে কি আসে? এক্সক্রিটরি ডাক্ট আসে। ক্লিয়ার? এখন আমরা কোনো ডাক্টেই পাইতেছি না, শুধুমাত্র ইন্টারক্যালাটেড ডাক্টের দিকে একটু তাকাও তো। সেম টাইপের সেলগুলো কিন্তু আবারও পাইতেছি। তাহলে আমরা বলতে পারি মায়ো এপিথেলিয়াল সেলগুলা মূলত এই যে সিক্রেটরি এনপিস, সেই সিক্রেটরি এনপিসের গায়ে থাকে এবং সে সাথে ইন্টারক্যালাটেড ডাক্টেও থাকে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এই মায়ো এপিথেলিয়াল সেলসগুলা মূলত কি কাজ করে এবং কি দিয়ে গঠিত? মায়ো কথাটা, এই মায়োপিথেলিয়াল সেলসগুলা মূলত কি কাজ করে সেটা আগে বুঝি। দেখো, এই যে এটা হচ্ছে ডাক্ট, তাই তো? এটাকে বলা হয় ইন্টারক্যালাটেড ডাক্ট। মাত্র এটা সম্পর্কে আমরা জানছি। এবং ইন্টারক্যালাটেড ডাক্টের পরে এই যে বাল্জ এরিয়াটা, সেটাকে বলা হয় অ্যাসিনাই, তাই না? এটা সম্পর্কে কিন্তু এতক্ষণ আমরা পড়তেছিলাম, এই যে অ্যাসিনাই। সেটা হইতে পারে স্যারাস, হইতে পারে মিউকাস, অথবা স্যারাস ডেমিলিউন্স হইতে পারে। মূলত এই অ্যাসিনাইগুলো গঠিত হয়, যদি স্যারাস অ্যাসিনাই হয় তাহলে স্যারাস সেল ধারা, যদি মিউকাস অ্যাসিনাই হয় তাহলে মিউকাস সেল ধারা, আর যদি স্যারাস ডেমিলিউন্স হয় তাহলে দুইটার মিক্সড কম্বিনেশনে তৈরি হবে। ক্লিয়ার? তো এতক্ষণ আমরা কিন্তু 2D পিকচার দেখতেছি, এগুলো কিন্তু সব 2D পিকচার।
ক্লিয়ার? ক্রস সেকশনাল ভিউ। আর তুমি যদি 3D পিকচারে দেখো তাহলে এই যেরকম একটা গোলাকার বলের মধ্যে দেখবা, সেই বলটা আবার একটা ডাক্টের সাথে কানেক্টেড। যেই ডাক্টের সাথে কানেক্টেড সেটাকে আবার ইন্টারক্যালেটেড ডাক্ট বলতেছি। ক্লিয়ার? আর এই যে বল, সে এই বলটার গায়ে একটা অদ্ভুত টাইপের সেল কিন্তু এঁটে আছে, তাই না? একদম এঁটে আছে না? আবার এই যে নিচে দিকে এঁটে আছে না? এই সেলগুলো অনেকটা কীরকম দেখতে? স্টারের মতো দেখতে না? অনেকটা এই যেরকম স্টারের মতো না? স্টারের মতো দেখতে না? কেন স্টারের মতো দেখতে বলতেছি? কারণ কি আছে তোমার লং প্রসেসর রয়েছে অনেকটা এই যে এরকম শেপের। আমি যদি একটু এই সাইড থেকে আঁকি হালকা, সেটা হচ্ছে অনেকটা এরকম। ক্লিয়ার? অনেকটা এরকম। অর্থাৎ কি আছে? এক্সটেনশন আছে, তাই তো? এই যে লং, এগুলো হচ্ছে লং প্রসেস। আর এই প্রসেস থাকার কারণে এটাকে কী নামে রাখতে পারি? স্টার শেপ বা স্টেলেক্ট শেপ। তো এটার একদম সেন্ট্রালে কি থাকবে? তোমার নিউক্লিয়াস থাকবে, তাই তো? এই নিউক্লিয়াসটা কেমন হবে? এই নিউক্লিয়াসটা হচ্ছে ফ্ল্যাটেন্ড নিউক্লিয়াস হবে, এবং নিউক্লিয়াসের চারদিকে তোমার আদার সেল অর্গানেলসগুলো থাকবে, যেমন মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, গলগি বডি থাকতে পারে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকতে পারে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এই যে সেলটা, এই সেলটা আবার এই পুরো এসএনআইয়ের সেলের সাথে কিভাবে যুক্ত থাকে? মূলত যুক্ত থাকে ডেসমোজোম ধারা। কি ধারা? ডেসমোজোম ধারা। তাহলে এই যে এই পিকচারটা আমরা কিন্তু এখানে এই পিকচারটা একটু জুম করে এই জায়গায় দেখানো হয়েছে, জুম করে কিন্তু এই জায়গায় দেখানো হয়েছে। এই যে সেলটা, এই সেলটাই কি তোমার মায়োএপিথেলিয়াল সেল। আর ইমিডিয়েটলি নিচে কি আছে? সেরাসেসিনাই সেল আছে। এটা কি অ্যাসিনাই? ক্লিয়ার? অ্যাসিনাইয়ের এই যে দুইটা সেল, এ পাশে একটা সেল, এই পাশে একটা সেল, আবার এই পাশে একটা সেল। তাহলে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুইটা। এই দুইটা আবার কি ধারা? মাঝখানে হচ্ছে আরেকটা ডেসমোজোম ধারা যুক্ত। সেই ডেসমোজোম কিসের অংশ? জাংশনাল কমপ্লেক্সের অংশ। আবার এই যে এই সেলগুলোর সাথে আবার উপরে মায়োএপিথেলিয়াল সেল কি ধারা গঠিত? কি ধারা যুক্ত? মূলত ডেসমোজোম দ্বারা যুক্ত। অর্থাৎ এটা যদি 2D ভিউতে দেখি তাহলে এটা অনেকটা এরকম, যে এই জায়গায় কি আছে? তোমার ডেসমোজোম আছে। ক্লিয়ার? এই ডেসমোজোম ধারা এরা মূলত এই নিচের যে সেলগুলা, সেই সেলগুলোর সাথে যুক্ত। সেম টু সেম আবার এই যে মায়োএপিথেলিয়াল সেল, এইখানে কি আছে? তোমার ডেসমোজোমাস। এই যে জায়গায় কি আছে? ডেসমোজোমাস। ক্লিয়ার? আবার এই সেলগুলোর সাথে কি ধারা যুক্ত? ডেসমোজোম ধারা যুক্ত। এবং এর উপরেই থাকে তোমার বেসমেন্ট মেমব্রেন। তাহলে বেসমেন্ট মেমব্রেন আর নিচে থাকা তোমার অ্যাসিনায়ের সেল বা সিক্রেটরি সেল। এই সিক্রেটরি সেল সেটা হইতে পারে মিউকাস সিক্রেটরি সেল, হইতে পারে স্যারা সিক্রেটরি সেল। আর উপর দিকে কি? বেসমেন্ট মেমব্রেন বা ব্যাসাল লেমিনা। একই কথা। এই যে উপরে বেসমেন্ট মেমব্রেন বা ব্যাসাল লেমিনা, আর নিচে হচ্ছে কি? নিচে হচ্ছে অ্যাসিনায়ের সেল বা সিক্রেটরি সেলস। এই দুইটার মাঝখানে কি থাকে? ইন বিটুইন, সেটাই হচ্ছে তোমার মায়োএপিথেলিয়াল সেলস। ক্লিয়ার? তাহলে এই মায়োএপিথেলিয়াল সেলসগুলো তারা আমরা কোথায় থাকে? লোকেশন বুঝে ফেলছি, এবং কোন কোন জায়গায় তুমি পাবা সেটাও আমরা জানি। সিকিউরিটি এনপিসে পাবা এবং সেটা ইন্টারকালেটেড ডাক্টে পাবা, সেটাও আমরা পড়ে ফেলছি। এবার চলে আসি হিস্টোলজিতে। হিস্টোলজি ফার্স্ট পয়েন্টটা অলরেডি পড়া শেষ, সেটা হচ্ছে স্টিলেট বা স্পাইডার শেপ মনে হয়, এবং যে নিউক্লিয়াসটা থাকে সেটা ফ্ল্যাটেন নিউক্লিয়াস থাকে। কিন্তু এটাকে আবার অনেক সময় বাস্কেট সেল বলা হয়। কেন বাস্কেট সেল বলা হয়? এটা অনেকটা এরকম যে পুরাটাকে কি এরকম আবৃত করে রাখছে, মানে ধরে রাখছে। এই যে এক্সটেনশনগুলোকে মনে হইতেছে ফিঙ্গার, আঙ্গুলের মতো, আঙ্গুল ধারে একদম পুরা অ্যাসেনাইটা মনে হইতেছে বল, আর এই যে এক্সটেনশনগুলোকে মনে হইতেছে আঙ্গুল, ফিঙ্গারের মতো, তাই তো? তো ফিঙ্গারের মতো এরকম মনে হয় যে চেপে ধরে রাখছে, অনেকটা এই যেরকম বাস্কেট বলের মতো, তাই তো? এরকম চেপে ধরে রাখছে, যে কোনো একটা বলের মতো এরকম চেপে ধরে রাখছে। তো এটা এই জন্য এই অ্যাপিয়ারেন্সটাকে বলা হয়, এই জন্য এই সেলগুলোকে কী নামে রাখা হয়? বাস্কেট সেল নামেও ডাকা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই সেলের কাজটা কি? এই সেলের কাজটা কি সেটা বুঝতে হলে তোমাকে এই পিকচারের দিকে একটু তাকাইতে বলবো। এই পিকচারে কিছু ফিলামেন্ট আছে, দেখছো? কি আছে? সুতার মতো ফিলামেন্ট আছে। এই সুতার মতো ফিলামেন্টগুলো মূলত অ্যাক্টিন ফিলামেন্ট। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই অ্যাক্টিন নামটা অনেকটা পরিচিত লাগতেছে। অ্যাক্টিন মূলত আমরা জানি যে অ্যাক্টিন, মায়োসিন এগুলো কই থাকে? তোমার মাসেলের সেলে থাকে, তাই তো? মায়োএপিথেলিয়াল সেলে থাকে, মায়ো সেলে থাকে। মাসেলের সেলগুলোতে আমরা কি পাই? অ্যাক্টিন ফিলামেন্ট পাই। তো এই যে অ্যাক্টিন ফিলামেন্টের পাশাপাশি এখানে কি আবার কি থাকে? সাইটোক্যারাটিন ফিলামেন্টও থাকে। তো এই যে ফিলামেন্ট থাকার কারণে এরা খুব সহজে কি করতে পারে? কন্ট্রাক্টাইল, অর্থাৎ সংকোচন প্রসারণ হইতে পারে। এই সেলগুলো কি করতে পারে? সংকোচন প্রসারণ হইতে পারে। এই সংকোচন প্রসারণ হওয়ার কারণে এরা খুব সহজে কি করতে পারবে? এই যে অ্যাসিনাই, সেই অ্যাসিনাইয়ের গায়ে একটা চাপ ক্রিয়েট করতে পারবে, একটা স্কুইজ করতে পারবে। ক্লিয়ার?
আর স্কুইজ করার মাধ্যমে এর ভেতরে অ্যাসিনার ভেতরে সেন্ট্রাল লুমেনে থাকা সিক্রেশন, সেই সিক্রেশনটা আউট হয়ে ইন্টারক্যালারের ডাক্ট, ইন্টারক্যালার ডাক্ট পরে স্ট্রেটেড ডাক্ট, এরপরে এক্সক্রিটরি ডাক্ট, এরপরে ওরাল ক্যাভিটিতে এসে পৌঁছাবে। ক্লিয়ার? অনেকটা এরকম যে এই মায়োপিথেলিয়াল সেলগুলো যখন স্কুইজ দিবে, স্কুইজ মানে একটা কন্ট্রাক্ট করবে, সংকোচন হবে, তখন এই যে এই জায়গায় কী হবে, সেন্ট্রাল লুমেনে এই সেন্ট্রাল লুমেন পোর্শনে কী হবে, তোমার চাপ বাড়বে, প্রেশার বাড়বে। এই প্রেশারের ফলে এই সিক্রেশনগুলো কোন দিকে আসবে, ইন্টারক্যালারের ডাক্টে আসবে। ইন্টারক্যালারের ডাক্ট থেকে কোথায় যাবে, স্ট্রেটেড ডাক্ট, এরপরে এক্সক্রিটরি ডাক্ট। অর্থাৎ এই যে ভেতরে থাকা যে এই যে সিক্রেশনগুলো, সেই সিক্রেশনগুলোকে ওরাল ক্যাভিটিতে মুক্ত করার দায়িত্ব কার, সেটা হচ্ছে মায়োপিথেলিয়াল সেল। অর্থাৎ মায়োপিথেলিয়াল সেল স্কুইজ করার মাধ্যমে, কন্ট্রাক্ট করার মাধ্যমে, সংকোচনের মাধ্যমে এরা কি করে, এই যে সিক্রেটরি ইউনিটের সিক্রেশনটাকে ডাক্টের মধ্যে নিয়ে আসে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটা জিনিসটা বুঝলাম। একই সাথে এরা আবার কি করে, এই যে স্যালাইভাটা কি হইলো তোমার এই সেন্ট্রাল লুমেন থেকে ডাক্টের মধ্যে আসলো, আলটিমেটলি ওরাল ক্যাভিটিতে আসবে। কিন্তু স্যালাইভাটা যদি ব্যাক ফ্লো হওয়ার চেষ্টা করে, তাহলে সেটাকে আবার প্রিভেন্ট করতেছে এই মায়োপিথেলিয়াল সেলগুলো। ক্লিয়ার? মায়োপিথেলিয়াল সেলগুলো ব্যাক ফ্লোটাকেও কী করে, প্রিভেন্ট করে। এবং সেই সাথে আরও যদি পয়েন্ট আমরা অ্যাড করি, সেটা হচ্ছে সিকিউরিটির প্রেশারটাকে মেনটেন করে। লুমিনাল, এই যে লুমেনের যে ভলিউমগুলো, সেই ভলিউমগুলো রিডিউস হয়, এক্সপানশন হয় মূলত এই উপরে থাকা এই মায়োপিথেলিয়াল সেলের কন্ট্রাকশন, রিল্যাক্সেশনের মাধ্যমে। সে এই যে মায়োপিথেলিয়াল সেলগুলো যদি তোমার কন্ট্রাক্ট করে, তাহলে লুমেনের আকার ছোট হবে, প্রেশার বেড়ে যাবে, তার ফলে কী হবে, সিক্রেশনটা এইদিকে চলে আসবে, ডাক্টের দিকে চলে আসবে। আর যদি তোমার কন্ট্যাক্ট না করে, তাহলে লুমেনটা আবার আগের জায়গায় ফিরে আসবে বা আগের মতো থাকবে, স্বাভাবিক অবস্থায় থাকবে। তো আমরা বলতে পারি যে লুমেনের যে ভলিউম, সেটা রিডিউস করার দায়িত্ব হচ্ছে তোমার এই মায়োপিথেলিয়াল সেলের। লুমেন যদি রিডিউস হয়, প্রেশার বাড়লে তোমার সেলের এই যে সিক্রেশনগুলো, সেই সিক্রেশনগুলো কোন দিকে চলে আসবে, তোমার ওরাল এপিথেলিয়ামের দিকে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি মায়োপিথেলিয়াল সেলটা সম্পর্কে তোমাদের একদম ক্লিয়ার একটা ধারণা তৈরি হয়েছে। তো এতক্ষণ পর্যন্ত আমরা একদম সেলগুলোর সম্পর্কে বিস্তারিত জানছি। তো এবার চলে আসি আমরা আরও কিছু সেল সম্পর্কে জানবো, সেটা হচ্ছে তোমার ডাক্ট সিস্টেম। মূলত আমরা এখন ডাক্ট সিস্টেম সম্পর্কে একটু আলোচনা করে ফেলবো, এবং ডাক্ট সিস্টেম কী কী সেল নিয়ে গঠিত, সেটার সেলুলার স্ট্রাকচারগুলো আমরা একটু ধারণা নিব। এরপরে আমরা হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে ঢুকবো। তাহলে দেখবে যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা খুবই ক্লিয়ার লাগতেছে আমাদের কাছে।